অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশেই ভুরু কুঁচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভুরু মসৃণ হবে। যে টেলিফোন করেছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন থেকে মনে হয় 9-10-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিকমতো আসছে না, আবার বলার ইচ্ছাও আছে। মিতুর ধারণা 4-5 জনের একটা দল আছে। কুৎসিত কথা একজন বলে, অন্যরা হাতে মুখ চাপা দিয়ে খিক খিক করে হাসে। যেমন একজন বলল, আচ্ছা আপা, আপনার বুকের সাইজ কত? ব্রার নাম্বার কত? 34 না 36? চারদিকে শুরু হলো খিক খিক হাসি। এই জাতীয় একটা বাক্যেই সারাদিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মিতু প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না। আজ যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরেই আছে। কিছুক্ষণ বিরতি নেয়, আবার করে। মিতু শেষটায় চোখ মুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল, এটা কি ইমন ভাইয়াদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কে? আমি ইমনের বড় বোন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছি ও আছে কিনা। তোমার নাম কি? নবনী। নবনী বললেই সে তোমাকে চিনবে? জি। আচ্ছা, তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকলো। ইমন পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা জানলা বন্ধ করে তুই পড়িস কিভাবে? অন্ধকারে চোখের 12টা বাজবে। ইমন কিছু বলল না। প্রশ্ন না করলে সে জবাব দেয় না। এখনো তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমনের চা খাবার কোনো ইচ্ছা নেই, তবু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইমন লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমনকে 1 কাপ দিয়ে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে। মিতুর সেই গল্পগুলো হয় খুব মজার। চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে ইমন চা খেতে চায়। মিতু আবার এসে টেলিফোন ধরল। হ্যালো, নবনী? জি আপা। ইমন তো বাসায় নেই, মনে হয় সেলুনে চুল কাটাতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। নবনী নামের একটি মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা, বলতে পারেন। আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবু সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করারও দরকার নেই। ও কি তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বার দিতে পারো। ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরও টেলিফোন কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমার ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী। একমাত্র রূপবতীদেরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা, আমি রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, এবার এসএসসি দেব।
ইমনের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান। ও আচ্ছা, ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো? স্যার ডাকতে ভালো লাগে না, এই জন্য ভাইয়া ডাকি। আপা, টেলিফোন নাম্বারটা লিখে রাখুন, আমার এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে, মা আসবে। আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা মার খুব অপছন্দ। নবনী টেলিফোন নাম্বার বলল, মিতু লিখে রাখল না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে। পড়াশোনা তেমন মনে থাকে না। মিতুর ধারণা, টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকল। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না। মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না। মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সব সময় মনে হয় এই মেয়েটার সামনে যেই দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনের সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব। হুঁ, তুই কি প্রাইভেট টিউশনি করিস নাকি? হ্যাঁ। কাউকে তো কিছু বলিসনি? বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে। কত টাকা দেয়? 1,000 টাকা। মাত্র? 1,000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো ব্রিলিয়ান্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস। ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল, এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলা নিচু করে বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখতে ভালো। পুতুল পুতুল চেহারা? পুতুল পুতুল চেহারা কিনা আমি জানি না। কোন চেহারাকে পুতুল পুতুল চেহারা বলে? আমার দিকে দেখ, আমার চেহারা পুতুল পুতুল না। আমার মধ্যে কোনো মায়া নেই। আমি হচ্ছি কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যি কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতুর চেহারার এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন। নবনী নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটাই কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? ইমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য কি মিতু রাগ করেছে? তাও তো না। গোপন করে ইমনের স্বভাব, কোনো কিছুই সে বলে না। তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে কি তোর টিউশনি আছে? না। আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি। আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বিয়ের গিফট কিনবো। আজকে যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজ বিকেলে আমি আমাদের ক্লাসের এক ছেলের কাছে যাব, ওর সঙ্গে কথা হয়ে আছে। আজ না গিয়ে কাল যাবি? তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদবদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে, আমি ওর কম্পিউটারের ল্যাবের কাজগুলি দেখি। আরেকদিন দেখবি, একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তোর যেতে হবে না। ঘর থেকে বের হবার সময় সে এত দ্রুত বের হলো যে দরজায় বাড়ি খেয়ে মাথা ফুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হলো। সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসল। বইয়ে সে ঠিক মন বসাতে পারল না। এই বইয়ের ফাঁকেই
একটা রেজিস্ট্রি চিঠি লুকানো আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতের লেখা অপরিচিত, চিঠির ভাষা অশালীন, কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক মিতু, এই ব্যাপারে সে 100% নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? এই লাইনটাই বলে দিচ্ছে চিঠি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হ্যানচব্যাক অফ নটরডাম। মিতুর উদ্দেশ্য যদি হয় মজা করা, তাহলে সে এই লাইনটি লিখে নিজেকে স্পষ্ট করে তুলল কেন? নাকি মিতু চাচ্ছে চিঠি পড়ে সে যেন পত্র লেখককে তা ধরতে পারে? মাঝে মাঝে ইমনের মনে হয় এই ব্যাপারে নিয়ে সে মিতুর সঙ্গে কথা বলে। তারপরই মনে হয় কথা বলে কি হবে। ইমন বইয়ের ভাঁজ থেকে আবার চিঠিটা বের করলো। রুলটানা কাগজে মজার একটা চিঠি। আচ্ছা, এমন কি হতে পারে যে এটা তাকে খুব চিন্তা ভাবনা করে লেখা মিতুর প্রথম প্রেমপত্র? এর একটা জবাব পাঠিয়ে দিলে কেমন হয়? রেজিস্ট্রি করা জবাব। সম্বোধন হবে, আমার প্রাণ পাখি বুলবুলি। চিঠিটা হবে অবিকল আগের চিঠির কপি। আগের চিঠিতে যেখানে জান লেখা, সেখানে সে লিখবে জানের স্ত্রীলিঙ্গ জান। শুধু চিঠির শেষে নামের জায়গায় লিখবে ইতি হানচব্যাক অফ নটরডাম। ছি, এইসব কি ভাবছে সে? ইমন বইয়ে মন দেবার চেষ্টা করলো, মন বসছে না। মিতুর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। এই ইচ্ছাটা তার প্রায়ই হয়। মাঝে মাঝে এত প্রবল হয় যে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কয়েকবার সে স্বপ্নে মিতুকে দেখেছে। মানসিকভাবে সে নিশ্চয়ই অসুস্থ, নয়তো এমন স্বপ্ন দেখত না। একটা স্বপ্ন ছিল ভয়াবহ। সে খাটে বসে বই পড়ছে অনেক রাত। মিতু ঘরে ঢুকে বলল, এই শোন, চোখ বন্ধ কর। ইমন বলল, কেন? মিতু বলল, কেন মানে? আমি ঘুমাবো না? ঘুমোলে চোখ বন্ধ করতে হবে কেন? আমি কি শাড়ি পরে ঘুমোতে যাব নাকি? নাইটি পরে ঘুমোবো। ইমন চোখ বন্ধ করলো। এর মধ্যেও পিটপিট করে তাকালো। সত্যি, মিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বলল, ঘুমোতে এসো। এত বেশি পড়াশোনা করার দরকার নেই, শেষে আইনস্টাইন হয়ে যাবে। ইমন স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে মিতু তাকে তুই তুই করে বলছে না। মিতু তার স্ত্রী। স্ত্রীরা স্বামীকে তুই করে বলে না। স্বপ্নটা দেখার প্রায় 1 সপ্তাহ ইমন মিতুর দিকে চোখ তুলে তাকাতে পারেনি। তার কাছে মনে হয়েছে মিতুর চোখে চোখ পড়লেই মিতু সব কিছু বুঝে যাবে। একদিন মিতু নিজেই বলল, এই শোন, তুই আমাকে দেখলেই এমন পাশ কাটিয়ে চলে যাস কেন? তোর সমস্যাটা কি? আমাকে তুই ভয় পাস নাকি? ভয় পাবো কেন? ভয় কেন পাবি সেটা তো আমি জানি না। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় হয় তুই আমাকে ভয় পাস, আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস। প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে। তুই প্রেম বিশারদও হয়েছিস কি না? আমি সর্ববিদ্যা বিশারদ। আমার মাছির মতো 30,000 চোখ। ইমন বলল, চোখ বেশি থাকার সমস্যাও আছে। চোখ যত বেশি, ভীষণ তত পুয়োর। প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না। প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করেই দেয়, যাকে দেবার না তাকে কিছুই দেয় না। এই জন্যই একজন হয় রবীন্দ্রনাথ, একজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মুকাদ্দেস। মিতুর মন সচরাচর খারাপ হয় না, আর খারাপ হলেও তা বোঝা যায় না। আজ মিতুর মন বেশ খারাপ। ইমনের ঘর থেকে বের হয়ে সে প্রথমে ছাদে গেল। বেশিক্ষণ থাকলো না, প্রায় সঙ্গে সঙ্গেই নেমে এলো। তার মন খারাপ কিনা তা বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা। যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত,
তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ। মার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাবার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন, মিতু, শুনে যা। তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন। আজ রাতে তিনি থাকবেন, নানান বিষয়ে গণা গুনবেন। বর্তমানে তিনি ফাতেমার ঘরে আছেন। ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্মবন পাতিয়েছেন। মিতু মার ঘরে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি দিয়ে বললেন, আম্মাজির মুখ মলিন কেনে? মিতু পীর সাহেবকে সম্পূর্ণ আগ্রাহ্য করে মার দিকে তাকিয়ে বলল, মা ডাকছো কেন? ফাতেমা ঝলমলে গলায় বললেন, পীর সাহেবকে দিয়ে তোর বিয়ের গয়নাটা গনিয়ে নে। কোথায় বিয়ে হবে, কবে হবে সব বলে দেবেন। মিতু বলল, আমার কোথায় বিয়ে হবে, কবে হবে আমি জানি। পীর সাহেবকে গয়না বের করতে হবে না। পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন। খিক খিক করে হাসছেন। পীর সাহেবের বয়স 40-এর মতো। দাড়ি গোঁফ নেই, শার্ট প্যান্ট পরেন, মজার মজার কথা বলেন। তার ভবিষ্যৎ গণার পদ্ধতিটাও একটু ভিন্ন। এক টুকরা সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন। তারপর সুনামগঞ্জের ভাষায় হাসি মুখে বলেন, দরখাস্ত পেশ করেন, অর্থাৎ কি জানতে চান বলুন। যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করেন। সাদা কাগজে আরও কিছু আঁকিবুকি টাকেন। তারপর বলেন, বিসমিল্লাহ বইলা আঙ্গুল ফেলেন। তখন বিসমিল্লাহ বলে আঁকিবুকি কাটা কাগজে আঙ্গুল ফেলতে হয়। আঙ্গুল ফেলা মাত্র পীর সাহেব হড়বড় করে প্রশ্নের জবাব দিতে থাকেন। মিতুর ধারণা এই মানুষ পীর ফকির কিছু না, অতি ধুরন্ধর। মানুষের প্রশ্ন থেকেই জবাবটা কি হলে ভালো হয় সেটা আঁচ করে নেয়, সেই দিকেই সে অগ্রসর হয়। মিতুর ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে। এই মুহূর্তে পীর সাহেব ফাতেমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ফাতেমা বললেন, ভাই, আমার ছেলে দুইটা সম্পর্কে বলেন। একজনের নাম শোভন, একজনের নাম টোকন। পীর সাহেব বললেন, বইন, দরখাস্ত পেশ করেন, হাইকোর্টে দরখাস্ত দেন। ফাতেমা বললেন, ওরা আছে কেমন? পীর সাহেব বললেন, ভালো আছে, খুব ভালো আছে। ফাতেমা বললেন, কোনো বিপদে পড়বে না তো? প্রশ্ন থেকে পীর সাহেব বিপদের আঁচ পেলেন। তিনি হাসি মুখে বললেন, বিপদের মধ্যেই তো আছে, নতুন কইরা পড়ব কি? ফাতেমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন। বিপদ থেকে উদ্ধারের পথ কি? পীর সাহেব কাগজে আঁকিবুকি কাটতে লাগলেন। ফাতেমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোঁয়ালেন। প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হলো, যেন জবাবটা পাচ্ছেন। মাথার মধ্যে চাপ পড়তাছে গো বইন, চা খাবো, চা খাওনের পর আরেকবার চেষ্টা কইরা দেখব। এ বাড়িতে পাগলা পীর সাহেব এলে সবচেয়ে উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা। সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে। পীর সাহেবকে ডাকে পীর মামা। আজ সুপ্রভার দেখা পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। স্কুল থেকে ফিরে সে ভাত খায়, ভাত খেতে পারেনি। খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে, কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা জানে না। দোয়া ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। দোয়া ইউনুস সে ক্রমাগত পড়ে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না। স্কুলে সে তার গলার চেইনটা হারিয়ে ফেলেছে। এক ভরি সোনার চেইন সুরাইয়া তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না পরে স্কুলে যাওয়া এমনিতে নিষেধ। আজ ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন। সেই উপলক্ষে কিছু সাজগোজ করার অনুমতি ছিল। এই অনুমতি কাল হয়েছে। চেইন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর।
স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করেছিল সেখানে খোঁজা যেত। সুপ্রভা দোয়া পড়েই যাচ্ছে। দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কিভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছে না। হঠাৎ দেখা যাবে হারানো চেইন তার গলায় দুলছে, নাকি হঠাৎ স্কুলের দারোয়ান চাচা বাসায় উপস্থিত হয়ে বলবে, আপামনি আপনার চেইন পাওয়া গেছে। সমস্যা হচ্ছে স্কুলের দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না। জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভার সিঁড়ি ঘরের অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, কাঁদছিস কেন? সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার মামাকে জড়িয়ে ধরল। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কান্না বন্ধ করে বল, সমস্যাটা কি? মা বকা দিয়েছে? না। তাহলে হয়েছেটা কি? সুপ্রভা ফুপাতে ফুপাতে তার সমস্যার কথা বলল। জামিলুর রহমান বললেন, কাপড় বদলে চল আমার সঙ্গে। কোথায় যাব? চল দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। কেঁদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস, কান্না বন্ধ কর। জামিলুর রহমানের মতো কৃপণ মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগের চেইনের মতো দেখতে একটা চেইন কিনে দিলেন। সুপ্রভা বলল, মামা এটা তো বেশি চকচক করছে, মা যদি বুঝে ফেলে? বুঝবে না, তোর মা খুঁটিয়ে আজকাল কিছুই দেখে না। মামা একটা কাজ করলে কেমন হয়, চেইনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি, মার সামনে ধুই, মা বুঝবে যে ধোয়ার জন্য পরিষ্কার হয়েছে। বুদ্ধিটা খারাপ না। মামা কোক খাবো। কোক ফোক না, আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট। কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন। কোক খেতে খেতে সুপ্রভা ফিরছে, হড়বড় করে অনবরত কথা বলছে। বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের। জামিলুর রহমান সাহেব 10টার আগে অফিসে চলে আসেন। অফিসের কর্মচারীদের 10টার সময় আসার কথা, ওরা তা করে কিনা সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক 10টার আগেই চলে আসেন। কর্মচারীদের এই বোধটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না, সবাই সবার ইচ্ছে মতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11টায়। এসেই চায়ের অর্ডার, যেন অফিসে এসেছে চা খেতে। 12টা বাজতেই অফিসের পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙ্গারা আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লাহ রেস্টুরেন্টে সিঙ্গারা ভাজা হয়। শামসু মিয়া গরম সিঙ্গারা নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙ্গারা তার নিজের টাকায় কিনে খায়। কিছুদিন হলো জেনেছেন ঘটনা তা না, খরচ যায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয়বাবু সিঙ্গারার দাম অফিস খরচে ঢুকিয়ে দিচ্ছেন। অফিসের হিসাবপত্র জামিলুর রহমান সাহেব খুব খুঁটিয়ে দেখেন না, হিসাবপত্র ঠিক থাকলেই হলো। তিনি দেখেন ব্যাংকে টাকা জমার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয়বাবু যখন বলেন, স্যার প্যাটি ক্যাশে টাকা নাই, তখন চোখে চশমা দিয়ে প্যাটি ক্যাশের বইয়ে চোখ বুলিয়ে যান। তার প্রায়ই মনে হয় মাসে মাসে 9,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না হলেও তার চলতো। হিসাব নিকাশ যা আছে নিজেই করতে পারতেন, যোগ এবং বিয়োগ অঙ্ক। যোগ বিয়োগ এমন কিছু জটিল অঙ্ক না, তার জন্য মাইনে দিয়ে ক্যাশিয়ার পোষার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন সবই বাহুল্য। লাভের গুড় এরাই চেটেপুটে ফেলছে। শুধু গুড় খেয়েই তৃপ্ত না, বেলা 12টার সময় বিসমিল্লাহ রেস্টুরেন্টের সিঙ্গারাও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমান সাহেবের বেশ দেরি হলো। পাগলাই ইটের ভাটা দেওয়ার একটা পরিকল্পনা আছে তার। ঢাকা শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলা বাড়ি আছে সব ভেঙে
রাতারাতি 10 তলা 12 তলা অ্যাপার্টমেন্ট হাউস দিচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে। ইটের ভাটিগুলি ইট সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না। ব্যবসার এই লাইনটা ধরা দরকার। এসব ব্যাপারে কারো সঙ্গে যে পরামর্শ করবেন তার সে উপায় নেই। বুদ্ধিদাতা কাছের মানুষ তার কেউই নেই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনোই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাবার সময় স্বামীর সঙ্গে যেসব গল্প করেন তার বেশিরভাগই রোগ ব্যাধি সম্পর্কে। শরীর ম্যাজম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখ ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করে, চশমা নিতে হবে, এই সব। জামিলুর রহমান শুনে যান। হুহা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। ছেলে মেয়ে কারো সঙ্গেই তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনিই ছিলেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত। বাচ্চারা সবাই ঘুমিয়ে। তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চারা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে। তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে, কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্য। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু 1 কাপ চা নিয়ে এসে বলল, বাবা তোমার চা। তিনি বিস্মিত হয়ে বললেন, চা চাইনি তো। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা লজ্জা করতে লাগলো, যেন মিতুর এই হঠাৎ মমতা গ্রহণ করার যোগ্যতা তার নেই। তিনি একটা অন্যায় করেছেন। চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার। কিভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে, এই জাতীয় কথা বলা যায়। কথাগুলি গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলি বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর এখন সময় হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে, বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্যে পরিবারের মানুষদের আশেপাশে দরকার। তাছাড়া তিনি তার এক জীবনে কি করলেন না করলেন তাও তাদের জানা দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন, এরা কেউ জানতেও পারবে না তার কত টাকা কোথায় খাটছে, কি কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টে সৃষ্টে কোনো মতে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে 3 তলা একটা বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদে রেলিং হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসায় আয় যা হচ্ছে তা দিয়ে অফিস খরচ চালাতেই তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়েছেন, লসের উপর লস হচ্ছে। ফাতেমা একবার বলেছিলেন, গাড়ি নাকি খুব সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি কি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা দিলেই কি নাকি একটা রিকন্ডিশনড গাড়ি পাওয়া যায়? তিনি কিছু বলেননি, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতেমা এরপর আর গাড়ি প্রসঙ্গে কোনো কথা বলেননি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছে করছে, নিজের জন্য না, বাড়ির জন্য। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলে মেয়েদের মুখের ভাব কি হয় তার দেখার ইচ্ছা। এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা, ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন, সেই বেতনে তার চলবে না, সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরনো চাকা লাগিয়ে রাখবে, তার ছিঁড়ে রেখে বলবে গাড়ি নষ্ট,
গ্যারেজে নিতে হবে। সেই গ্যারেজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে 50-50 শেয়ার। 1000 টাকার কাজ করালে ড্রাইভার পেয়ে যাবে 500। কি দরকার? ঢাকা শহর হচ্ছে রিকশার শহর। এক একটা শহরের সঙ্গে এক এক জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিকশা। তিনি নিজে রিকশায় চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছোটাছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। দৌড় যখন শুরু হয় তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাটির ব্যাপারে এক দালালের সঙ্গে কথা বলার জন্যে গোবিবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজে বাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান সাহেব খুব ভালো করে জানেন দালালদের ক্ষমতা কী পরিমাণ হতে পারে। ভালো একজন দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মোখলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, দুই চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করলো তাচ্ছিলের ভঙ্গিতে। জামিলুর রহমান সেই তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছুই নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ। কোনটা বেশি সিদ্ধ, কোনোটা অল্প সিদ্ধ। ইটের ভাটির ব্যবসা আগে কখনো করেছেন? না। নতুন নামবেন? জি। মুখলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো। কোমরের লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিল। চোখ বন্ধ করে পান চিবুতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। 1 সপ্তাহের নোটিশে 1.5 কোটি টাকা ক্যাশ বাইর করতে পারবেন? জামিলুর রহমান শীতল গলায় বললেন, পারব। আমার খোঁজ আপনি কার কাছে পাইছেন? কার কাছে খোঁজ পেয়েছি এটা জানা কি আপনার দরকার? না, দরকার নাই। আপনি 15 দিন পরে আবার আসেন, এই 15 দিনে আমি খোঁজ খবর করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মুখলেসও তার সঙ্গে ঘর থেকে বের হলো। জামিলুর রহমানকে রিকশা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেন নাই? আমার গাড়ি নাই, আমি রিকশায় চলাফেরা করি। মুখলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনারা দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়া যান। 15 দিন পর আমি নিজেই আসব, তখন ঠিকানা দেব। জি আচ্ছা। মুখলেসের কাছ থেকে আসতে গিয়েই অফিসে তার দেরি হলো। তিনি অফিসে পৌঁছলেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো তার একটা ঝামেলা হয়েছে, সবার মুখ থমথমে। অফিসে পিয়ন দৌড়ে তার ঘর খুলে দিল, ফ্যান ছেড়ে দিল। পিরিচ দিয়ে ঢাকা ঠান্ডা 1 গ্লাস পানি টেবিলে রাখল। অফিসে পা দিয়েই তিনি ঠান্ডা 1 গ্লাস পানি খান। পানির গ্লাস শেষ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কি ব্যাপার? ক্যাশিয়ার সাহেব আপনারে বলবো। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি আগে তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছ থেকে শুনবো। আমি কিছু জানি না স্যার। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমারে চিঠি পোস্ট করতে বলছিলেন, আমি গিয়েছি চিঠি পোস্ট করতে, তখন ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ছোট সাহেব আসছিল। ছোট সাহেব মানে কি? শোভন? জি। তারপর? আপনি ক্যাশিয়ার সাহেবরে জিগান। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইলো? যে। টাকা নিয়ে চলে গেছে? যে। কত টাকা? প্যাটি কেসে যত ছিল
সবই নিছে। কত ছিল? মনে হয় 30,000। আইজ একটা পেমেন্ট দেওয়ানোর কথা, সে ক্যারাশ করাইছে। শোভন একা এসেছিল? যে না, টোকন ভাইয়াও ছিল, গাড়িতে বইসা ছিল, নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন সেফ খুলে টাকা দিয়ে দিয়েছে। উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব উনারে দিতে বলছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পাইছেন। ভয় পেয়েছে কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরা আসতে বলি। কাউকে আসতে বলতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার চা বানায় দিব? না, দরজা লাগিয়ে দিয়ে যাও। শামসু দরজা লাগিয়ে ভীত মুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে না তো? না, তা না। এরকম তার আগেও কয়েকবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দেবেন? পুলিশকে বলবেন আমার 2 ছেলে এসে ডাকাতি করেছে, আর্মড রোবারি, সঙ্গে পিস্তল ছিল। না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন, পারছেন না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টিপলেন। শামসু ঢুকল। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তখন বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙ্গারার গন্ধ পেলেন। 12টা বেজে গেছে। অফিসে সিঙ্গারা চলে এসেছে। কি এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজে আজ একটা খেয়ে দেখবেন নাকি?